বর্তমানে বাংলাদেশে নানান ঝামেলার ভেতরে অর্থনৈতিক দুরবস্থা, বিদ্যুতের দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা এবং বেকারত্ব এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি না হওয়া নানান ঝামেলার মধ্যে দিয়ে বাংলাদেশটি যাচ্ছে। এর মধ্যে সংসদ ভবনে যেভাবে খিস্তি ঘেউর আমরা শুনছি এবং যে নাটক আমরা দেখছি, এর ভিতরে একটি নতুন কাহিনী এসে হাজির। সেটি হচ্ছে বিমান বাহিনীর 10 জন সদস্য গায়েব হয়ে গেছে। কোনো ছুটি না নিয়ে, কোনো কিছু না নিয়ে, গুলি বন্দুক যা আছে নিতে পারে, অস্ত্রশস্ত্র, সেগুলো নিয়ে নিখোঁজ হয়ে গেছে। আরও 10 জনকে ক্লোজ করে রাখা হচ্ছে এবং ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। কি সন্দেহে? জঙ্গি সন্দেহে। তারা হামলা করতে চায় বাংলাদেশের জাতীয় সংসদ, সেনানিবাস, পুলিশ সদর দপ্তর সহ নানান স্থাপনায় তারা হামলা করার পরিকল্পনা করছে। এই রকমের কাহিনী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পত্রিকায় আসতো বা সরকারের কোনো মন্ত্রী এমপি বলতো, কোনো অভিযান চলতো, তখন আমরা শুনতাম এটি আরেকটি সাজানো নাটক। কি নাটক? জঙ্গি নাটক। এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে। ঠিক তখন যখন আপনারা শুনছেন যে বাংলাদেশে জঙ্গি আক্রমণের মুখে পড়তে পারে, তখন কিন্তু আপনাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ বাংলাদেশে একটা বিশেষ শ্রেণী এন্টি আওয়ামী লীগ এবং এন্টি প্রগতিশীল, এন্টি মুক্তিযুদ্ধ তৈরি করা হয়েছিল। এই তৈরি করার জন্য লম্বা একটা সময়কে ব্যবহার করা হয়েছে। মূর্খ, অশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কিন্তু মাদ্রাসাতে, মানে মধ্যযুগীয় মাদ্রাসার ছাত্রের চাইতেও তাদের চিন্তা, চেতনা, মনন, মানসিকতা আরো খারাপ। তারা একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য যে একটা সঙ্গীত, সেটাও তারা জানে না, তারা নৃত্য সেটা জানে না, তারা সাহিত্য সেটাও জানে না। তারা শুধু যেটা জানে সেটা হলো মৌলবাদ এবং জঙ্গিবাদ। এই জঙ্গিরাই কিন্তু শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এখন বিমান বাহিনীতে যে জঙ্গিরা আস্তানা গেড়েছে, এই জঙ্গিরা কোত্থেকে আসলো? এই জঙ্গিদের উৎস কোথায়? দেখেন, খেয়াল করে, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিলেন যে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আমাদের বন্দরে, চিটাগং বন্দর অথবা পায়রা বন্দরে যেগুলো আসবে, সেগুলোকে কোনো রকমের তল্লাশি করা ছাড়াই তাদেরকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে। অথচ শেখ হাসিনার আমলে, এর আগেও জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবার আমলেই পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে ক্যাটাগরি করে 2 বার পাকিস্তানের জাহাজ তল্লাশি করার পর তারপরে যায় পণ্য খালাসের অনুমতি দেওয়া হতো। যার ফলে বাংলাদেশে যারা ক্রেতা ছিল বা পাকিস্তানি যারা জাহাজ চালাতো, তারা বাংলাদেশে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে পণ্য নিয়ে আসতো না। ইউনূস এসে সেটা তুলে দিলেন। তারপরে আরো একটা ঘটনা ঘটলো। বাংলাদেশে পাকিস্তানের কোনো নাগরিক ভিজিট করতে আসলেও পাকিস্তানের বাংলাদেশ হাই কমিশনে প্রথমে ভিসার আবেদন করতে হতো। অর্থাৎ অন অ্যারাইভাল কোনো ভিসা সিস্টেম পাকিস্তানের জন্য বাংলাদেশে ছিল না। তো পাকিস্তান যেহেতু তারা জঙ্গি উৎপাদন করে, তালেবানদেরও চারণভূমি সেখানে। এখন তেহরিকে তালেবান পাকিস্তানের একটা নতুন বাহিনী তৈরি হয়েছে, আপনারা জানেন। এই নানান জঙ্গিদের উৎপাদন স্থল হচ্ছে পাকিস্তান, যারা আফগানিস্তানকে শেষ করছে, ভারতের সাথে গত 70 বছর থেকে কারণে যুদ্ধ লাগিয়ে রাখছে। লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো এই সন্ত্রাসী গ্রুপগুলা সারা বিশ্বে টেরোরিস্ট সাপ্লাই দেয়। সেই জঙ্গি টেরোরিস্ট গ্রুপগুলা যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য এই ভিসা ব্যবস্থাটা খুবই স্ট্রিক্ট ছিল। তাদের ডিএনএ টেস্ট করা ছাড়া বাংলাদেশ কোনো ভিসা তাদেরকে দিত না। ডক্টর ইউনূস আসার পরে তারা বলল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করে তারা না, সরকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হইতে শুরু করে সরকার যাকেই
তাদের লাল পাসপোর্ট দেবে, তারাই বাংলাদেশে বিনা ভিসায় আসতে পারবে, এয়ারপোর্টে আসলে তাদেরকে সিল দেওয়া হবে। এবং আরো করেছিল কি, ব্যবসায়ী সহ মানে গুরুত্বপূর্ণ লোকেরা এয়ারপোর্টে আসলে তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা করলো। এর ফলে কি হলো, এই 18 মাসে অসংখ্য জঙ্গি সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, পুলিশে এবং আমাদের বিজিবিতে অথবা বিডিআরে এরা জায়গা করে নিয়েছে। এই এখন এদের যে পরিমাণ লোক এখানে এসছে, তারা থানা যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে সেখান থেকে যে অস্ত্র নিয়েছে সেগুলোও কিন্তু তাদের কাছেই মজুদ আছে। এখন দেশকে আসলেই কিন্তু একটি রেড অ্যালার্টের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনার সরকার যখন ছিল, পুলিশ, আর্মি, বিডিআর সবার উপরে তার কিন্তু একটা কন্ট্রোল ছিল। কারণ তিনি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং ছিল, যার কারণে তিনি এই সব মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় ধরে রাখতে পেরেছিলেন। সারা পৃথিবীতে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসাবে নিজেদের অবস্থানটিকে শক্তিশালী রাখতে পেরেছে। কিন্তু এই তারেক জিয়ার সাথে যারা আছে, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী, এই পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এই গোষ্ঠীরা কিন্তু জন্মগতভাবেই তারা কিন্তু মৌলবাদী, তারা সাম্প্রদায়িক, অর্থাৎ তারা হিন্দুত্ববাদ অথবা খ্রিস্টানিটি, জুইশ, এদের কাউকেই কিন্তু তারা পছন্দ করে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে 2 মৌলবাদী দালালকে একজনকে বের করে দিয়েছে, আরেকজনের ভিসা বাতিল করেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা অ্যান্টিসেমিটিক কথাটা হলো যারা জুইশ বিরোধী, অর্থাৎ একটা বিশেষ ধর্মের মানুষকে তারা ঘৃণা করে। তো অ্যান্টিসেমিটিক বললে হবে না, তারা অ্যান্টি হিন্দুও বটে, অ্যান্টি খ্রিস্টানও বটে। আমরা বহুদিন মসজিদ, মাদ্রাসা, মক্তবে তাদের বয়ান শুনেছি এবং তাদের মুনাজাত শুনেছি, আল্লাহ ইহুদি নাসারদের হাত তুমি নাস্তে নাবুদ করে দাও। এই যে বক্তৃতা আমরা শুনেছি, অথচ সেই সব দেশে গিয়ে ডলার কামানোর জন্য, পাউন্ড কামানোর জন্য, সেই সব দেশে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে আনার জন্য, সেই সব দেশে গিয়ে নিজেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলার জন্য কিন্তু পাগলা কুত্তা হইয়া থাকেন। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর মূল কথাই হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী তৈরি করতে হবে। এটা মুসলমান ছাড়া অন্য কোনো জাতের মানুষকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এবং এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। তারা আবার খেলাপাতও বলে, কেউ বলে হুকুমত, কেউ বলে খেলাপাত। শেখ হাসিনার আমলে এই খেলাপাতদারি, এই হুকুমদারি, এই হুকুমতদারি, এই ইসলামী শাসনের খেলাপাত কায়েমকারী লোকেরা আমরা দেখেছি বাগে মহিষে এক গাঁটে জল খেয়েছে। আপনি জানেন ইব্রাহিম হুজুর বঙ্গবন্ধুকে মহান নেতা বলে কত বক্তব্য দিয়েছেন, আর যখন দিন বদল হলো তিনি বললেন মুক্তিযোদ্ধারা সবচাইতে নিকৃষ্টতম সন্তান, অর্থাৎ 71 প্রজন্ম হচ্ছে নষ্ট প্রজন্ম। এইরকম কথাই এই বাংলার জমিনে বসে রাজাকারের বাচ্চা রাজাকারে বলেছে, আপনারা শুনেছেন। তারপরে আপনারা দেখেন যে আমাদের ওই নোয়াখালীর এক মৌলানা আছে, আমার যে স্থানীয় মাদ্রাসা বাঙ্গড্ডা মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আফসারি, রফিকুল্লাহ আফসারি, সে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ নাকি ইউনুসকে সরাসরি তার কাছে পাঠিয়েছে, আল্লাহ নাকি নিয়ামত হিসেবে ইউনুসকে দিয়েছে, সেই ইউনুস দেশটা বিক্রি করে দিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমাদের যে মোল্লা শ্রেণী, আমাদের যে ইসলামিক চিন্তা চেতনার যেসব মানুষকে আপনারা অনলাইনে দেখেন, এদের চিন্তা এবং চেতনা, এদের মানসিকতা, ওদের শিক্ষা একদম নিম্নমানের, এবং এরা না বোঝে আন্তর্জাতিকতা, না বোঝে জাতীয়তা। আপনি দেখেন 1971 সালে তাদের কথা ছিল কি? কথা ছিল তারা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। অথচ দেখেন বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, কোনো কিছুই যে করে না, সবাই মিলে যদি আপনি দেখেন, কেউই বলতে পারবে না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে একটি ইটিও মেরেছে। বাংলাদেশ বাংলাদেশেই ছিল। বাংলাদেশের উপরে পাকিস্তান থেকে বোমা এনে 26শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশকে আক্রান্ত করা হয় এবং বাংলাদেশের মানুষের উপরে আঘাত করা হয়। তখন বাংলাদেশের মানুষ ছিল মজলুম, পাকিস্তান ছিল জালেম। অথচ এই ইসলামের দবজাদারীরা মুখে যা বলে
অন্তরে তা বিশ্বাস করে না। তারা মুনাফিক, তারা মুখে বলে আমরা মজলুমের পক্ষে, অথচ তারা সেদিন জালেমের পক্ষে দাঁড়িয়েছিল। জালেমের পক্ষে দাঁড়িয়ে টিক্কা খান, ইয়াহিয়া খান, জানজুয়া খানদের পক্ষে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যায় নেতৃত্ব দিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়েছে, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ করেছে এবং এই জাতির সূর্য সন্তানদেরকে কুলাঙ্গার হিসেবে তারা দিনের পর দিন কথা বলে গেছে। সেই তাদেরই পায়তারায়, তাদেরই সহযোগিতায় আজ বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদ, পাকিস্তান থেকে আমদানি করা এই জঙ্গিবাদ এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে একটা দুর্ভিক্ষ কবলিত দেশের কাছাকাছি নিয়ে যাবে। আসুন আমরা এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াই। আমরা এই সমাজ ব্যবস্থায় অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো আবার ঐক্যবদ্ধ হই। এই সমাজ ব্যবস্থায় যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে পুনঃস্থাপন করি এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, বৈষয়িক চেতনা এবং গ্লোবাল কনসেপ্টকে বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিস্থাপন করে আধুনিক মানের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে গড়ে তোলে এই মৌলবাদী দর্শনকে পরাজিত করি। তা না হলে আমার, আপনার, সকলের সন্তান, আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এটা নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। সবাই মোটামুটি জানেন যে কি ঘটছে বর্তমানে। এই গত মাসে, মার্চ মাসে এই সরকার ব্যাংক থেকে লোন করেছে 20,233 কোটি টাকা। আজকে যখন কথা বলছি, এই যে পরশুদিন বৃহস্পতিবার 23শে এপ্রিল পর্যন্ত এই মাসে সরকার ব্যাংক থেকে লোন করেছে 49,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাস যেতে না যেতেই প্রায় 70,000 কোটি টাকা ক্রস করে গেছে এই সরকারের লোন। তাহলে কেন এরকম হচ্ছে? জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন তুলেছিলেন এই ব্যাংক থেকে লোন নিয়ে সরকার চালানোর ব্যাপারে। তো সেখানে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন যে এটা একটা ক্যারি ওভার ইফেক্ট। ডক্টর ইউনূসের আমলেই অর্থনীতি এভাবে লোন নির্ভর চলছিল এবং তারা আশা করছেন যে আগামী যে বাজেট আসবে, জুন মাসে যে বাজেট আসবে, সেখানে তারা এই ব্যাংক লোন নির্ভরতা কমাবেন। ডক্টর ইউনূস যে এই 17 মাস দেশ চালালেন, তিনি দেশটাকে 1,44,000 কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। তার মানে এটাকে বলা হচ্ছে যে $12 বিলিয়ন, অর্থাৎ 1200 কোটি ডলার টাকার দেনা তিনি রেখে গেছেন। অথচ আমাদের ধারণা ছিল যে এই গ্লোবাল সেলিব্রিটি লোকটা আসলে বাংলাদেশে একেবারে মানে সোনায় সোহাগা, দুধের নহর বয়ে যাবে। শেখ হাসিনা খুব খারাপ ফ্যাসিস্ট, সো আমরা একটা ফেরেস্তা সম টাউটকে নিয়ে আসলাম, যাকে সাংবাদিক আনিস আলমগীর বলে বিশ্ব বাটপার। আমরাও দ্বিমত পোষণ করি না। তো এখন প্রশ্ন হলো যে এই যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এর সমস্যাটা কি? এর থেকে উত্তরণের পথ কি? আমি একটু পেছনে যাব। 2007 সালে একটা পৃথিবীতে একটা মহা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এই জন্য সেই অর্থনৈতিক মন্দাটাকে বলা হয় যা গ্রেটেস্ট রিসেশন। এবং 2007 সালে শুরু হলেও এটা 2008-এর শেষে এবং 2009-এ এটা একদম প্রকট আকার ধারণ করে। এবং এটা শুরু হয়েছিল আমেরিকায় এই আবাসন খাত থেকে, রিয়েল স্টেটে এই যে বাড়িগুলোকে ওভার প্রাইস শো করে অতিরিক্ত লোন দিছে এবং এক সময় কলাপস করছে। এবং আমেরিকার একটা খুব বড় বিনিয়োগ ব্যাংক কলাপস করে গিয়েছিল সেই সময়। তো 2009 সালের শুরুতেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন। তিনি এমন সময় ক্ষমতা নিয়েছিলেন যখন দেশে বিদ্যুৎ উৎপাদন খুবই কম, প্রয়োজনের তুলনায় দেশ লোডশেডিং এ ডুবে থাকে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডেফিনেটলি বাংলাদেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গার থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করেছিলেন। আমরা তো ভুলে যাই
আজকে যারা জেনজি তারা হয়তো তখন ছোট বাচ্চা, তাদের অনেক কিছু জানার কথা না, এই জন্য একটু আবার মনে করিয়ে দিলাম যে একটি বিশ্ব বিপর্যস্ত অর্থনীতির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একদম ইউটার্ন করিয়েছিলেন। মানে একদিকে বিশ্ব ঢুকছে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিভাবে শেখ হাসিনা এটা করেছিলেন এটা কিন্তু ওপেন বুক। এটা এখন চাইলে বর্তমান সরকারও দে ক্যান গো ব্যাক। কিন্তু বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার এই অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় একটা পরামর্শক কমিটি করেছে, 30 বা 35 জন অর্থনীতিবিদ নিয়ে, যে তারা এই অবস্থায় সরকারকে উত্তরণের একটা পথ দেখাবে। সেই 35 জনের মধ্যে একটা নাম দেখে আমি খুবই বিস্মিত হয়েছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কে? তিনি তো সদ্য ব্যর্থতম ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তো তিনিও নিজে যখন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো সেই ব্যর্থতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাকে আপনি এখন নিয়ে আসতেছেন, তার পরামর্শ নিয়ে আপনি বর্তমানের ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবেন। এটা কেমন একটা কথা হইলো, তাই না? শেখ হাসিনা কি করেছিলেন সেটা একটু জানার চেষ্টা করেন। শেখ হাসিনা তার একটা প্ল্যান ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন, সেই 94-95 সালের কথা, তখন থেকেই তিনি কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কোন পথে এগুলো সব প্ল্যান করেছিল। বিএনপির কি প্ল্যান ছিল? বিএনপি তো দেখছে যে ডক্টর ইউনূস কোন দিকে নিয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণে বিএনপির কি আদৌ কোনো প্ল্যান ছিল? তাদের উপদেষ্টা, তাদের মন্ত্রীদের চাপাবাজি, অসত্য ভাষণ, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো একদম ভিত্তিহীন। আমি সরি টু সে, সেগুলো মিথ্যে। তিনি বলেন দেশের উন্নয়ন, এই যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ লাই। তো এই মিথ্যেগুলো দিয়ে কি বর্তমানে এই অর্থনৈতিক ক্রাইসিস ওভারকাম করা যাবে? দেশের এই অর্থনৈতিক এই বিপর্যয়ের মুখে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে কিস্তি ছাড় করবার কথা ছিল, যেটা শেখ হাসিনার আমলে তারা একটা চুক্তি করেছিল, এবং শেখ হাসিনার আমলে সব কিস্তি কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু এখন তারা সেটা ছাড় করতে রাজি না। এটা কেন? আইএমএফ যে রেজিম চেঞ্জ করলেন, যাদের কথায় নেচে, যে ইউনূস যাদের পুতুল, সেই দেশের প্রতিষ্ঠান বলা যায়, আইএমএফ কেন আপনাকে আপনার লোনের কিস্তি দিচ্ছে না? একদম ক্লিয়ার, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার সেই লোন পরিশোধের সক্ষমতা কমে গেছে, দুর্বল বা অলমোস্ট নীল। তো আপনাকে কে টাকা ধার দিবে জেনে শুনে যে এই টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না? শেখ হাসিনাকে তারা টাকা দিত কারণ তারা জানতো যে তার সরকারের সেই সক্ষমতা আছে, কিন্তু বিএনপি অনেক দেন দরবার করেছে ওয়াশিংটনে গিয়ে, কিন্তু তারা আইএমএফ এর মন এখন পর্যন্ত গলাতে পারেনি। এখন বলছে আইএমএফ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো খুবই কঠিন। তো আইএমএফ এর কাছে টাকা না পেলে কোথায় পাবে? যেটা বললাম যে ইউনূস যে দেনা রেখে গেছে, ইউনূস তো সবসময় বলতো যে আমি রিজার্ভ বাড়িয়েছি $30 বিলিয়ন। আরে বেটা, তুই তো $12 বিলিয়ন বাকি রেখে আসছিস মার্কেটে, ওইটা দিলেই তো দাম করে 30 থেকে 12 কমে 18 হয়ে যায়। এখন যেহেতু ইউনূসের কথা আমরা বিশ্বাস করি, আমাদের যে আল্লাহ একটা মস্তিষ্ক দিছে, সেই মস্তিষ্ক দিয়ে আমাদের যুক্তি নির্ভর কথাবার্তা বলতে হয়, সেটা আমরা খুব একটা করি বলে আমার অন্তত মনে হয়নি কখনো। তখন আইএমএফ যখন টাকা না দেবে, তখন সরকার বলছে আমাদের যে সব উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্যরা, তাদের কাছে আমরা $2 বিলিয়ন ধার চাইব। কিন্তু আইএমএফ যখন না বলে, তখন অন্যান্য উন্নয়ন সহযোগীরা আপনাকে ধার দেবে, অন্তত আমার অভিজ্ঞতা সেটা বলে না। একটু পদ্মা সেতুর কথা বলতে চাই, যে পদ্মা সেতু একসময় জাইকা, জাপানের যে ডোনার এজেন্সি, জাপানি সরকারের এজেন্সি, এটা জাইকা কিন্তু পদ্মা সেতুকে লোন দিতে চেয়েছিল, যে পদ্মা সেতু অর্থায়ন, কিন্তু তখন আমাদের কেউ কেউ বলেছিল যে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকাটা নেব, এবং সেই কিন্তু আমরা একটা পলিটিক্সে পা দিয়েছিলাম, না হলে জাইকার কাছ থেকে লোন নিয়ে আমরা পদ্মা সেতুটা করতে পারি।
ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনারা জানেন যে পদ্মা সেতুর লোন নিয়ে খুব ঝামেলা হলো, তারা দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুললো, যেটা পরবর্তীতে কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে যে সেটা অসত্য। যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক এই ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মিলে এই পদ্মা সেতু যেন না হয় সে কারণেই তারা লোনটা আলটিমেটলি দেয়নি, এবং তারা মনে করেছিল উইদাউট ওয়ার্ল্ড ব্যাংক লোন শেখ হাসিনা হয়তো পদ্মা সেতু করতে পারবে। তো যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল না, তখন অন্য অন্য সহযোগী সংস্থার কাছে লোন চাওয়া হলো, কিন্তু কেউ দেয় নাই, কারণ দে আর অল রিলেটেড। তখন জাইকার কাছে ফিরে গেল সরকার, কিন্তু জাইকাও রাজি হয়নি। জাইকা বলেছে যে না, যেহেতু একবার ওয়ার্ল্ড ব্যাংক না করেছে, আমরা এই ডার্টি পলিটিক্সে ইনভলভ হব না। সো দিস ইজ হাউ এদের নেটওয়ার্কটা কাজ করে। তো সরকার ইজ ইন ডিপ শিট। এই যে এত জুলাই জুলাই করেন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত মানে যারে তারে ভাতা দিলেন, টাকা দিলেন। এখন যেসব জুলাই যোদ্ধা হতো নাকি, তাদের যে মাসিক পেমেন্ট সেটা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই। এখন এদিকে জুলাই যোদ্ধারা তারাও ক্ষুব্ধ, তারা পারলে এরে মারে ওরে মপ করে। তো জুলাই যোদ্ধা নিয়েও খুব একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংক তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করেন, তাদের লোন দেয়, এবং ব্যাংক তাদের কাছে একটা হাই ইন্টারেস্ট পায়। কিন্তু যখন সরকার সেই টাকাটা নিয়ে নিচ্ছে, ব্যাংকের মূলধন তো আনলিমিটেড না। এবং খবর পেলাম বাংলাদেশ ব্যাংক নাকি সমানে টাকা ছাপায় যাচ্ছে। তো একদিকে আপনি প্রাইভেট সেক্টরের গ্রোথটাকে ক্ষতিগ্রস্ত করছেন, টাকা আপনি সরকার হিসেবে নিজেই লোন নিচ্ছেন, আপনি যে সুদের লোন নিচ্ছেন সেটা প্রাইভেট সেক্টরকে দেওয়া সুদের চাইতে সাধারণত কম। তার মানে ব্যাংকের ইনকামও কমে যাচ্ছে, তার মানে ওভারঅল আমাদের ইকোনমিটা উইক হয়ে যাচ্ছে। এদিকে এই অবস্থায় জিনিসপত্রের দাম নাকি খুব বাড়ে। ইকোনমিক্সের সূত্র বলে এই অবস্থায় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো সব ঘটনা ঘটে। এই যে বাংলাদেশের টাকার মান কমে গেছে, শেখ হাসিনা সরকারের আমলে আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটা রেখে দেন, তো সেইটা এখন হয়ে গেছে 46 টাকার সমান। তো এই অবস্থায়, এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমি জানি না যে বর্তমান সরকার কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবেন, বা আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকেই আশঙ্কা করছেন যে দেশে দুর্ভিক্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং এই সরকার এমন কোনো দক্ষতা মুনশিয়ানা দেখাতে পারেনি। বলছে যে কেবল তো ক্ষমতা নিল 2 মাস, কিন্তু সিন্স দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। যদিও তারেক রহমান 25শে ডিসেম্বর জনসভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। জনসভায় অনেক কিছু বলা যায়, কিন্তু যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় তখন আসলে আপনি একটা বাস্তব পরীক্ষার মুখোমুখি হন। তো সেই অবস্থায় দেখা যাক কি হয়। বাংলাদেশ যেভাবে তেতে উঠছে, এবং এই সরকার যেভাবে কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে, চাপাবাজির উপর দিয়ে সরকার পরিচালনা করছে, এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয়, তাহলে 2 মাসই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করবার জন্য আসেনি, বা সেই দক্ষতা, সেই সক্ষমতা তাদের নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।